আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে যে আলোচনা করব ইসরায়েল এবং ইরানের যুদ্ধের ব্যাপারে, কারণ এই যুদ্ধটা আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি এবং বিশ্বের ভবিষ্যৎ কোথায় সেটা বলা যায় যে নির্ধারণ করার, বর্তমান অবস্থায় নির্ধারণ করার সুযোগ রয়েছে। তো সেই জায়গা থেকে এটার আলোচনা আসলেই প্রয়োজনীয় এবং সেটা আলোচনা খুবই গুরুত্ব বহন করে আমি মনে করি। তো এখন আমি আজকে যে বিষয়টা আলোচনা করব যে আমেরিকা 2 সপ্তাহ যে সময়টা দিয়েছিল, সেই সময়টা আসলেই কতটুকু যুক্তিযুক্ত ছিল, আসলে কি এটার পিছনে কোনো প্ল্যান ছিল নাকি এটা আগে থেকে পরিকল্পনা ছিল, সে বিষয়টা আসলে বোঝার চেষ্টা করব। দেখেন, আমেরিকা আমাদেরকে বা ট্রাম্প, আমেরিকা বলতে যদি আমি বুঝাই ট্রাম্প, বোঝানোর চেষ্টা করেছে যে সে কোনো প্রকার যুদ্ধ চায় না এবং সে যুদ্ধ থেকে সে বের হয়ে যেতে চাচ্ছে। এবং সেই জিনিসটাকে সে প্রুভ করার জন্য ইউক্রেনের যুদ্ধ বা ভারত পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে যে ইন্টারফেয়ার বা সেটা বন্ধ করার ব্যাপারে অনেক আশার পরে বেশ কিছু আলোচনা সে এসেছে এবং সেই আলোচনাগুলো সে করেছে এবং সেটার মাধ্যমে যে বোঝানোর চেষ্টা করেছে যে আমি যুদ্ধ চাই না এবং যুদ্ধ থেকে বের হয়ে এসে আমি নোবেল প্রাইজ পেতে চাই এবং তার নোবেল প্রাইজ পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী এবং বিভিন্ন জায়গা থেকে কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে। এবং সেই জায়গা থেকে এসে আবার যে কাজটা সে কালকে করলো, একটি দেশের সার্বভৌম দেশের উপরে বিনা কারণে বোম ফেলা, সেটা আসলেই কোনো শান্তি বহন করে না। সে যদিও সরাসরি বলেছে যে শান্তির শুরু এখান থেকে। পৃথিবীতে এমন শব্দ শুনলে আসলে অবাক লাগে যে বোমা ফেলার পরে কোনো নেতা বলছে যে শান্তি শুরু নাকি এখান থেকে। বোমা ফেলার মাধ্যমে কোনো শান্তি খুঁজে পায় কোনো রাষ্ট্র, কোনো নেতা, সেটা আসলেই ভাবতে বাধ্য করছে। এখন আসেন, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, বিষয়গুলো কোন জায়গায় কাজ করছে। ইসরায়েল, আমি এর আগে একটা ভিডিও করেছি যে ইসরায়েল সরাসরিভাবে আমেরিকাকে জড়াতে চাচ্ছে। আমেরিকাকে না জড়ালে তারা এই যুদ্ধ জয়লাভ করতে পারবে না এবং তাদের স্বার্থেই বারবার আমেরিকাকে জড়াচ্ছে। তবে ইহুদিদের সাথে, ইহুদিদের যে যদি বলি যে 5000 বছরের যে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তারা সবসময় বিশ্বাসঘাতক এবং তাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে তারা মানুষকে। সেই জায়গা থেকে সেই ইতিহাসগুলো তারা কীভাবে বিশ্বাসঘাতকতা করেছে সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানি। তো সেই স্বার্থেও তারা ব্যবহার করছে, তাদের নিজের স্বার্থে তারা ব্যবহার করছে। হয়তো বা অদূর ভবিষ্যতে আমেরিকা এটার ফল ভোগ করতে পারে, যদিও তাদের জনগণ সরাসরি তাদের প্রত্যাখ্যান করছে ইসরায়েলকে। ইভেন আমি যতটুকু শুনতে পেয়েছি বা আমি পড়েছি নিউজে, সেখানে আমি দেখতে পেলাম যে সিনেটরের একটা বিশাল অংশ এই ব্যাপারে সরাসরি সংবিধান লঙ্ঘনের একটি কথা তুলে ধরেছে। কারণ প্রত্যেকটা যুদ্ধ এবং আগ্রাসন বলি বা যে বিষয় বলি না কেন, সেটা করার আগে আমেরিকার একটি সাংবিধানিক রুলস হচ্ছে যে সিনেটর থেকে বা কংগ্রেস থেকে একটি অ্যাপ্রুভাল বা ভোটাভুটির মাধ্যমে তাদের একটি অ্যাপ্রুভাল পেতে হয়। তো সেই জায়গা যদি চিন্তা করি, সে এক ধরনের সংবিধান লঙ্ঘন করেছে তাদের নিজের দেশের। সেটা আমার বক্তব্য নয়, তাদের দেশের একটি বিশাল অংশ যে সিনেটর আছে তারা এই একটা বক্তব্য দিয়েছে। তাদের জনগণ থেকেও কিন্তু মোটামুটি বলা যায় যে নেগেটিভ বিষয় ছিল। এখন আমি আসি যে কি বিষয় কাজ করেছে এখানে। তুলসী গেবার, যে জাতীয় নিরাপত্তা প্রধান, আপনারা খুব যদি জানেন যে নিউজ যদি পড়ে থাকেন, যদি স্পষ্ট করে সে একটা কথা বলেছে যে ইরান এখন কোনো প্রকার পারমাণবিক বোমা বানায়নি। তার মানে এই বিষয়টা একজন গোয়েন্দার প্রধান বলেছে, তার কোথায় আমেরিকার গোয়েন্দা প্রধান, কিন্তু ইসরায়েল বলছে তারা বানিয়ে ফেলছে। এটা নিয়ে ট্রাম্প এবং গোয়েন্দা প্রধানের একটা বিশাল সংঘাত হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ঠিক গত পরশু দিনের একটি খবর আমি যতটুকু জানি আমরা পেয়েছি যে সে বিবৃতি দিয়েছে, এক্স হ্যান্ডেলে সে লিখেছে যে ইরান বোমা অলরেডি বানিয়ে ফেলেছে বা বানাবে, খুব কাছাকাছি সময় চলে এসেছে। মানে তার বিবৃতি থেকে সব দ্রুত ঘুরিয়ে দিয়েছে ট্রাম্পের চাপের উপরে। কারণ ট্রাম্প বরাবরই চাচ্ছে, এবং আমি শুধু যদি ট্রাম্পের কথা বলি, কারণ আমেরিকার রাজনীতি সরাসরি ইহুদিদের দ্বারা পরিচালিত হয়, এটা আমরা ভালো করে জানি। ইহুদিদের প্রভাব এখানে রয়েছে।
যে এখানে যে একটি দোটানা, ইভেন তাদের একজন কর্নেলও ইসরায়েলকে তাদের স্বার্থবাদী একটি দেশ এবং তাদের প্রয়োজনে ব্যবহার করছে, আমেরিকা ভালো বন্ধু নয়, এই ধরনের একটি বিবৃতি দেওয়ার পরে, বিবৃতি বলতে যে এক সেটেলে লেখার পরে তারও চাকরি চলে গেছে। তাহলে বোঝা যাচ্ছে আমেরিকার জনগণ অথবা আমেরিকার সামরিক যেই ট্রেন লাইন আছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের বিবাদ তৈরি হয়েছে, এবং বিবাদ তৈরির মাধ্যমে যে জাতীয় নিরাপত্তা যে প্রধান তার কথার মাধ্যমে এবং তার স্টেটমেন্ট চেঞ্জ করা এবং একজন কর্নেলের চাকরি চলে যাওয়া, এগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ট্রাম্প কতটা প্রেশারে রয়েছে, ইহুদিদের প্রেশারে রয়েছে, ইসরায়েলের প্রেশারে রয়েছে। ইসরায়েলের যুদ্ধে যদি যুক্ত না হয়, ট্রাম্পের ক্ষমতা থাকাও একটি বিশাল হুমকির মুখে পড়তে পারে। ট্রাম্প এটা কিন্তু ভালো মতো উপলব্ধি করতে পেরেছে, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় সেই জায়গা থেকে ট্রাম্প সিনেটরের কোনো কথা চিন্তা করে নাই, তাদের যে সেনাবাহিনী বা নিরাপত্তা প্রধানের কোনো কথা চিন্তা করে নাই, প্রত্যেকটা বিষয় চিন্তাকে বাদ দিয়ে তাদের যে কনফ্লিক্টের জায়গা ছিল চাপের মাধ্যমে তাদের স্টেটমেন্ট চেঞ্জ, এবং সে দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু জাস্ট 2 দিন আগে একটি কথা আলোচনা এসেছিল যে 2 সপ্তাহ আমেরিকা সময় চাচ্ছে বা দেখতে চাচ্ছে যে ইরানের কি অবস্থা হয় বা এই যুদ্ধ পরিস্থিতি কোন জায়গায় গিয়ে আসলে শেষ হচ্ছে। তাহলে আমি যদি এইভাবে বলতে পারি, তাহলে এই 2 সপ্তাহের কথাটা টোটালি ভণ্ডামি ছাড়া আর কিছু না। কারণ ইরান উপরে হামলা 13 জুনে যে হামলাটা সেটা ছিলই পুরোপুরি পরিকল্পিত, এবং সেটার পরবর্তীতে কি স্টেপগুলো হবে সেগুলোও কিন্তু মোটামুটি ক্লিয়ার করে ফেলেছে। সেই জায়গা থেকে যদি আমি চিন্তা করি, এটা কিন্তু মোটামুটি স্পষ্ট একটা মেসেজ দেয় যে সত্যিকার অর্থে তারা ইরান এবং ইরানের সার্বভৌমত্বকে নষ্ট করে পরমাণু হামলা চালাতে দেবে না, এবং পরমাণু হামলা রুখতে, মানে ইরানের পরমাণু হামলা রুখতে, কারণ ইরান কিন্তু বারবার বলছে কিন্তু তাদের ভাষায় ওদেরকে পরমাণু হামলা করবে, তাদের পরমাণু বোম বানায় ফেলছে, এই ধরনের বিভিন্ন রকমের কথাবার্তার মাধ্যমে তাদেরকে বিভ্রান্ত করা বা বিভিন্ন দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই ঘটনার মাধ্যমে, যে ঘটনাটা আমেরিকা ঘটিয়েছে গতকাল রাতে, তার মাধ্যমে এতটুকু স্পষ্ট হয়ে গেছে যে এই পৃথিবীতে একটি বড় ধরনের যুদ্ধ বাঁধতে শুরু করেছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এই যে জায়গাগুলোতে যে তাদের ঘাঁটি রয়েছে, এছাড়া আরও বেশ কিছু জায়গায় আশেপাশে ঘাঁটি রয়েছে। ইরান অলরেডি সেই জায়গাটা স্পষ্ট করেছে যে তারা আর সেই জায়গা থেকে মুক্ত হতে পারবে না। প্রত্যেকটা আমেরিকান এবং প্রত্যেকটা আমেরিকার ঘাঁটি তারা এখন তাদের লক্ষ্যবস্তু হিসাবে পরিলক্ষিত হবে, এবং এই জায়গাটা স্পষ্ট করেছে ইরান যে এই যুদ্ধ আসলেই শুরু হয়ে গেছে। এবং ইউরোপের যে অবস্থান মোটামুটি বলা যায় 9টি দেশ ছাড়া বাকিগুলো তাদের রূপ দেখিয়ে দিয়েছে। এই ইউরোপ থেকেই কিন্তু বলা যায় যে এই ইসরায়েলের যেই এখন যারা আসছে সিংহভাগই এই ইউরোপ থেকে বা ইউরোপের জায়গা থেকে ফেরানোর মাধ্যমে 1948 সালে তাদের নিজস্ব রাষ্ট্র করার ব্যাপারে যে চাপ তৈরি করেছে এবং তারাই তাড়িয়ে দিয়েছিল। এখন তারা তাদের পক্ষ রয়েছে শুধুমাত্র 9টি দেশ। আমি 9টি দেশের নাম যদি বলি, বেলজিয়াম, স্লোভেনিয়া, তারপর সুইডেন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল এবং স্লোভেনিয়া। দুঃখিত, আমি আবার বলছিলাম বেলজিয়াম, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইডেন এবং পোল্যান্ড। এই দেশগুলো একটি স্টেটমেন্ট দিয়েছে যে আমরা এই রাষ্ট্র একটি সন্ত্রাসী রাষ্ট্র, এদের সাথে সকল প্রকার বাণিজ্য, কারণ ওরা যে পরিমাণ বলা যায় যে হত্যাকাণ্ড চালিয়েছে সেটা গ্রহণযোগ্য নয়। সেই গ্রহণযোগ্য না হওয়ার কারণে তারা কিন্তু অলরেডি স্টেটমেন্ট দিয়েছে ইউরোপের সবগুলো দেশের মধ্যে এই 9টি দেশ। তাহলে এখন আমরা আসি যে আসলে কোন জায়গায় যাচ্ছি আমরা। আসলে কি পৃথিবী 3য় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? এটা এখন একটা কঠিন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের দিকে। সত্যিকার অর্থে কি ইউএসএ পুরোপুরিভাবে জড়িয়ে যাচ্ছে? কারণ আমি জাস্ট কিছুক্ষণ আগে একটা নিউজ পেলাম, বাহরাইন থেকে তারা তাদের যেই যুদ্ধ বিমানের যে এয়ারক্রাফট ক্যারিয়ার যে রয়েছে সেটা তারা সরিয়ে নিচ্ছে।
তার মানে তারা কিছুটা আতঙ্কিত, কারণ তারা নিজেদের সেফ জোনটা তৈরি করছে, কারণ যে কোনো মুহূর্তে ইরান ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, এটা এই ব্যাপারে মোটামুটি বলা যায় তারা ক্লিয়ার। এখন আসি আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, ইরানের অবস্থান কি। আমি এতক্ষণ আমেরিকা অথবা ইসরায়েলের বিষয়টা বলছি, এখন ইরান কি করছে বা ইরানের স্টেটমেন্টটা। ইরান একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই যুদ্ধটা শুরু হয়েছে, এবং একটা সুন্দর ইনফরমেশন যেটা পেয়েছি আমি, যেটার মাধ্যমে পরিষ্কার করে দিয়েছে ইরান যে আপনারা যেই পরমাণু স্থাপনায় হামলা করেছেন সেখানে কোনো পরমাণু নেই। তারা জানতো এই ধরনের হামলা হতে পারে, তার আগেই সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে এটাও কিন্তু ইরানের জন্য একটা পজিটিভ সাইড। তাদের বিশাল অর্থ ব্যয় করে যে জায়গাগুলো খরচ করছে সেই জায়গাগুলো কিন্তু বিশদ আকারে তারা নষ্ট করছে, তাদের উপরের কাঠামো নষ্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি নষ্টটা হচ্ছে কোথায়? আমেরিকার অর্থ, ইসরায়েলের অর্থ। এবং আমেরিকা সেম ইরাকের সাথে যে পরাজয় বরণ করে ফিরেছে, আফগানিস্তানের সাথে যে পরাজয় বরণ করে ফিরেছে, একইভাবে ইরানের সাথে একই রূপ তারা দেখবে। শুধুমাত্র ইসরায়েলকে তারা সেভ করতে গিয়ে তাদের ইসরায়েল প্রীতি এবং উত্তর কোরিয়ার কিম জং উনের যে বিবৃতি যে মধ্যপ্রাচ্যের ক্যান্সার, এই ক্যান্সারের জন্য তারা যা করছে তার মাধ্যমে তারা নিজেদের রাষ্ট্র, সমাজ, অর্থনীতি কোনোটার জন্যই ভালো করছে না। এবং ইসরায়েল, আমি যেটা বলছিলাম যে অলরেডি ইরান পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব। তাহলে হরমুজ প্রণালী বন্ধ করলে আমেরিকা তথা ইউরোপ কোন বিপদে পড়ে সেটা ওরা ভালো করেই জানে, কারণ পুরো জ্বালানি সিস্টেমটা, জ্বালানির যে পাইপলাইন এই জায়গা দিয়ে গেছে, এই জায়গা দিয়ে যাবে, এই জায়গা দিয়ে সকল তেলের জাহাজ যাচ্ছে। এই জায়গাটা যদি বন্ধ করে দেয় তাহলে ইরান তার বিশাল ট্রাম্প কার্ড ইউজ করে ফেলবে, এবং তার মাধ্যমে ইউরোপ বুঝবে বা আমেরিকা বুঝবে যে তারা কত বড় বিপদে পড়তে যাচ্ছে। তারা হয়তো 2-3টা বোম ফেলে ভাবতে পারে যে ইরান ভয় পেয়ে যাবে, কারণ ইরান কিন্তু অলরেডি তাদের অবস্থা তারা বুঝিয়ে দিয়েছে যে তারা আসলে কি করতে চাচ্ছে বা কি করে ফেলেছে। পুরো বিষয়টাকে বলা যায় ঘোলাটে করার জায়গা তারা তৈরি করে দিচ্ছে। ইরান এখন তার আসল চেহারাটা দেখাবে। গতকাল যে গুয়াম নামক যে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ, সেই দ্বীপে মূলত তারা এই বম্বার যে বিমানটা, বাংকার ব্লাস্টার, B-2 বাংকার ব্লাস্টার বিমান তারা পাঠিয়েছে, এবং যতটুকু কাল সন্ধ্যা পর্যন্ত শোনা গেছে তারা ওটা পাঠানো হয়ে গেছে। আমরা হয়তো বা ইনফরমেশনটা অনেক পরে পেয়েছি। সেই জায়গা থেকে যদি আমি চিন্তা করি, রাতের মধ্যেই সেই প্রশান্ত মহাসাগরীয় যে দ্বীপের আশেপাশে পৌঁছে সেখান থেকে তাদের সেই হামলাটা চালিয়েছে। আমি একটু আপনাদেরকে বলে দেই সেই বিষয়টা, ইসরায়েলিদের মধ্যে বিষয়টা অনেক বেশি কাজ করেছে। আমি গুগল ট্রেন্ডিংয়ে কালকে একটি সুন্দর বলা যায়, এটাকে কি বলবো, আমি ট্রেন্ডিং আমি চেক করেছি, সেখানে আমি দেখলাম যে টপ ট্রেন্ডিং মানে আপনার 5 ঘন্টায় প্লাস বলা যায় 200K সার্চ হয়েছে তাদের হিব্রু ভাষায় লেখা গুয়াম। আমি এটা গুগলে সার্চ দিতে এটা আসলে কি শব্দ, তারপর দেখলাম যে গুয়াম একটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দ্বীপ যেটা আমেরিকার আওতায় রয়েছে। তো সেই জায়গায় এই শব্দটা দিয়ে তারা সার্চ দিচ্ছে, তার অর্থ হচ্ছে ইসরায়েলিরা এই জায়গাটার ব্যাপারে তারা সচেতন। আমেরিকা সেখানে সেই বাংকার ব্লাস্টার আনছে, তার মাধ্যমে একটা বড় কিছু হতে যাচ্ছে, আমেরিকা হামলা করছে, সেই বিষয়ে মোটামুটি ইসরায়েলের পক্ষ থেকে একটি পরিষ্কার মেসেজ ছিল, কারণ তারা বারবার ওই জায়গাটা সার্চ দিচ্ছিল, টপ সার্চ ছিল। তারপরে এতটুকু বোঝা যায় যে এই 2 সপ্তাহের বিষয়ে যে কথা বলা হয়েছিল সেই জায়গাটা পুরোটাই ভুয়া বা ভণ্ডামি ছিল, যেটা আমেরিকা বরাবরই করে থাকে। তো আমরা কোন দিকে যাচ্ছি এই বিষয়টা আমরা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। শুধু আমাদের সামনে 2 সপ্তাহ আছে, এই 2 সপ্তাহ বলে দিবে যে অ্যাকচুয়ালি এই পৃথিবী বা এই পৃথিবীর অর্থনীতি, রাজনীতি, যুদ্ধনীতি কোথায় গিয়ে ঠেকবে, এবং আপনি একটি ভয়ানক যুদ্ধের দিকে যাচ্ছি কিনা, বা ভয়ঙ্কর যুদ্ধের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে বা আমরা কোন দিকে যাচ্ছি সেটা পরিষ্কার হয়ে যাবে। তো
আশা করি আমার এই আলোচনা আপনাদেরকে কিছু দিতে পেরেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এর থেকে ভালো কিছু জানতে চাইলে অবশ্যই সেটা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অথবা এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে আরো বিস্তর আলোচনা আপনাদের সাথে করতে পারি। আজ পর্যন্ত এখানেই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।